আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখিত যে আমাদের যে নর্মাল স্কেজিউল ছিল 5 দিনের, আমি হঠাৎ করে দেশের বাইরে যাওয়ায় আসলে ক্লাসগুলো নেওয়া সম্ভব হয় নাই। তো আমি কালকে ব্যাক করছি এবং আমার কাছে মনে হলো যেহেতু আমি কথা দিছি তোমাদেরকে ইনশাআল্লাহ 10টা অধ্যায় পড়িয়ে দিব। হ্যাঁ, তো আমি ভাবলাম ক্লাস নেওয়ার আগে, আমার মাথা দেখাচ্ছে না মনে হয়, একটা গরম লাগছে, টি শার্ট পরি, কোনো কিছু খুঁজে পাইলাম না। আর্জেন্টিনার খেলাও নাই মনে হয় আজকে, তো এটা পরে ক্লাস নিচ্ছি। তো আজকে আমি পড়াবো টিস্যু ও টিস্যুতন্ত্র। তো টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়টা নিয়ে একটু কথা বলি। তোমাদের তো এই প্রথম শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, তাই না? এই প্রথম শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে। তো আগের 2 বছর শর্ট সিলেবাসের উপর কিন্তু পরীক্ষা হয় নাই, ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি জাস্ট গুরুত্বটা বোঝাতে চাচ্ছি যে আগের 2 বছর ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে এবং লিখিততে 5টা প্রশ্ন থাকে। তো 5টা প্রশ্নের মধ্যে বুঝোই তো 24টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন হবে। এবং যেটা মজার বিষয়, টিস্যু ও টিস্যুতন্ত্র এই অধ্যায়টা থেকে 2বারই প্রশ্ন হয়েছিল। তার মানে পুরো 24টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় থেকে প্রশ্ন হবে বা 5টা প্রশ্ন হবে, এবং 2বারই টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে প্রশ্ন এসেছিল। এবার যে আসবে তার কোনো গ্যারান্টি নাই, বাট গুরুত্বটা বোঝানোর জন্য আমি বোঝাতে চাচ্ছি যে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এটা একটু পড়লেই রিটেনে অন্তত একটা প্রশ্ন আমরা কমন পেতে পারি। তো এখন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমি আমার সামনে কম্পিউটার আছে, যদি অন্য একটা স্ক্রিন এখানে আছে, তো আমি এখানে একটু লিখবো আর তোমাদেরকে পড়াবো, দেখা যাক কতটুকু তোমরা উপকৃত হও। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করি এবং চলে যাই স্ক্রিনে। ঠিক আছে, তোমরা কেমন আছো একটু জানাও, একটু টেনশন কাজ করছে। এবং আমি এখানে, একজন জিজ্ঞেস করছে এটা কি নবম দশমের? হ্যাঁ, নবম দশম পরে ঢাকা ভার্সিটিতে যদি পরীক্ষা দিতে চাও তাহলে নবম দশমের। তো যেটা আমি বলছিলাম, না এটা ভাইয়া নবম দশমের না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই, যেমন আজকে 2 জনকে আমি পেলাম, সেটা হচ্ছে রিঅ্যাডমিশন দেওয়ার জন্য তারা এসেছে। মেডিকেলে না হওয়ার কারণে একদম মনস্থির করে ফেলেছে যে সে রিঅ্যাডমিশন দিবে। সো আমি একটা রিকোয়েস্ট করব, মেডিকেল পরীক্ষা দিয়েছো, চান্স পাও নাই, এমন কেউ যদি আমার এই কথাগুলো শুনে থাকো, তাহলে একটা কথাই বলবো যে ভাই রিঅ্যাডমিশনের প্রিপারেশন আরেকটু পরে নাও। মানে একটা জিনিস বোঝার ট্রাই করো, যারা মেডিকেলের পর ডেন্টালও পরীক্ষা দেয় নাই, ঢাকা ইউনিভার্সিটিও পরীক্ষা দিবে না, তারা অনেক অনেক পিছিয়ে যাবে। চান্স পাওয়াটা বড় ব্যাপার না, পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে আমি বলি, কারণ হচ্ছে কোন স্টুডেন্ট যদি ডেন্টালের ফর্ম তুলতো, তাহলে সে মেডিকেল পরীক্ষা দেওয়ার পর চান্স না পাওয়ার পর ডেন্টালের জন্য সে 1টা মাস কিন্তু পড়তো, তাহলে তার 1টা মাসের পড়া কিন্তু এগিয়ে থাকতো। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলে, ঢাকা ইউনিভার্সিটির জুনে পরীক্ষা, তাহলে জুন পর্যন্ত সে আরো একটা পড়তো, তাহলে তার কিন্তু পড়া এগিয়ে থাকতো। মেডিকেল কি বলে, ঢাকা ভার্সিটি, এদের বায়োলজির তো খুব বেশি পার্থক্য নাই, তাই না? কিন্তু যারা মেডিকেলে চান্স না পাওয়ার পর ভেবে আছে যে আমি পরের বার মেডিকেল দিব, খেয়াল করে দেখো তোমাদের এখনো পড়তে বসাই হয় নাই। সো আমার কাছে মনে হয় পরীক্ষা দেওয়াটাই হচ্ছে উচিত, এতে করে তোমার কিন্তু পড়ার মধ্যেই তুমি থাকবা। তো চলো আমরা স্ক্রিনে যাই। যারা বলেছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো শুরুতেই আমি এই অধ্যায়ের, এটা আমার স্ক্রিনে যা দেখছো এটাকে মুছে দিই, এটা আমার অন্য একটা ক্লাসের। ওকে, তো আমি অধ্যায়টার নাম একটু লিখে ফেলি। অধ্যায়টার নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। তো আমি বেশি সময় তোমাদের নষ্ট করব না, কারণ এই সময় তোমাদের রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের হাতে সময় আসলে নেই। আচ্ছা, প্রথমে আমি যদি একটু সাজেশন দিই, সারা রয় অথবা সারা অর সারা, আই ডোন্ট নো, সে জানতে চেয়েছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী মূল ও কাণ্ড থেকে কি কি পড়তে হবে। ভেরি গুড কোশ্চেন। তো আমি একটু সাজেশন দিই। আমি যদি এই অধ্যায়ের 5 স্টার দিই, তাহলে প্রথম যেটাকে আমি 5 স্টার দিব সেটা হলো সারা, যেটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী
একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী ঠিক না, এটাও একবীজপত্রী হবে। একবীজপত্রী মূল ও একবীজপত্রী কাণ্ড। কেন এটাকে আমি 5 স্টার দিচ্ছি, কিসের ভিত্তিতে দিচ্ছি? কারণ আগের 2 বছর একবার একবীজপত্রী কাণ্ড থেকে এসেছে আর একবার একবীজপত্রী মূল থেকে এসেছে, অর্থাৎ এই দুইটা প্রশ্নই আগের 2 বছর এসেছে। তার মানে এবার যে আসবে না ব্যাপারটা তা কিন্তু নয়। কি প্রশ্ন এসেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিটেনে 1 মার্কের কোনো প্রশ্ন থাকে না, রিটেনের প্রশ্ন হয় 2-3 মার্কের। তো সেক্ষেত্রে এই দুইটা জিনিসের বৈশিষ্ট্য এসেছিল। একবার মনে হয় কারো 6টা বৈশিষ্ট্য চেয়েছিল আর একবার 5টা বৈশিষ্ট্য চেয়েছিল। সো যেহেতু সর্বোচ্চ মার্কস মানে রিটেনে আমি যতগুলো প্রশ্ন দেখছি 3 মার্কস থাকে বা 4 মার্কসও থাকতে পারে, সেক্ষেত্রে মিনিমাম 8টা করে বৈশিষ্ট্য পড়ে ফেলা বুদ্ধিমানের কাজ। কারণ দেখবা তুমি যদি 6টা পড়ো, ওই 6টার মধ্যেও তো একটা ভুলে যাব পরীক্ষার হলে। তো এই জন্য একটু বেশি পড়ে রাখলেই ভালো, 8টা পড়ে রাখলে 6টা আমরা এমনি পারবো। তো এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি খুব সহজ করে তোমাদেরকে দিব। আশা করছি জিন্দেগিতেও ভুল হবে না, ভবিষ্যতে ছেলে মেয়েদেরকেও পড়াতে পারবা। তো এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এবছরও সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। সেকেন্ড যদি আমি স্টার দিই, সেগুলোকে আমি 3 স্টার দিব, যেহেতু এই অধ্যায়টার নাম টিস্যু ও টিস্যুতন্ত্র এবং এখানে 2 ধরনের টিস্যু নিয়ে কথা বলা আছে। একটা হচ্ছে ভাজক টিস্যু এবং আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। সো ডেফিনেটলি যেহেতু 3 মার্ক 4 মার্ক 2 মার্কের প্রশ্ন আসে, তাহলে ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, এটা হতে পারে এবছরের জন্য একটা হট টপিক। তাহলে সেটারও আমরা মিনিমাম 8টা করে বৈশিষ্ট্য বা 6টা করে বৈশিষ্ট্য পড়ে ফেলবো। তাহলে এই দুইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন যদি প্রশ্নকর্তা মনে করেন এই দুইটা থেকে তো প্রশ্ন হয়ে গেছে, তাহলে আমি এই অধ্যায় থেকে প্রশ্ন করবই, তাহলে আর একটা টপিক আছে যেটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস, এবং আমি তোমাদেরকে 100% স্টার চিহ্ন দিচ্ছি। আসলে 100% দেওয়া ভুল, 1% আমার মধ্যে রাখি, দাঁড়াও 99% আমি গ্যারান্টি দিচ্ছি এই প্রশ্নটা তুমি এমসিকিউতে কমন পাবা। না পেলে এই আমার এই লাইভ ভিডিওর এখানে এসে চিল্লাইতে থাকবা। আর যদি কমন পাও এবং পরীক্ষা ভালো হয়, তাহলে আমার এই কথাটা তুলে পোস্ট করবা। তাহলে ভাস্কুলার বান্ডলের যে প্রকারভেদ আছে, তাই না, এই প্রকারভেদের উদাহরণ আছে না, এখান থেকে তুমি এবছর ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আমি 100%ই দিতাম, কিন্তু আমার যাতে বলার একটা জিনিস থাকে 1% আমার মধ্যে রেখে দিলাম, এটা এত বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এই প্রশ্নটাও রিটেনে আসতে পারে। কিভাবে আসতে পারে জানো? যে সিম্পলি এভাবে বলতে পারে, কারণ যে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ও একটি করে উদাহরণ দাও, তাই না? তাহলে ভাস্কুলার বান্ডল কিন্তু অডিও আছে, মুক্ত আছে, বদ্ধ আছে, সমদ্বিপার্শ্বীয় আছে, জাইলেম কেন্দ্রিক আছে, ফ্লোয়েম কেন্দ্রিক আছে। তাহলে এইটুকু নাম লিখে এর একটা করে উদাহরণ। সো এটাও একটা রিটেনের প্রশ্ন কিন্তু হতেই পারে, অথবা প্রকারভেদটা লেখো, এটা একটা প্রশ্ন হতে পারে আমার বিশ্বাস বা আমার মন বলছে। তাহলে এই 3টাই আমার কাছে এখন মনে হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটাও আমি 5 স্টার দিলাম এবং পাশে আমি লিখে ফেলি বহু ব্লা ব্লা ব্লা। আশা করি বুঝে নিবা, বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যদি আমি রিস্ক নিতে না চাই যে আমি আরো পড়বো, তাহলে আমরা পড়তে পারি জাইলেমো ফ্লোয়েমের বৈশিষ্ট্য, এবং প্রতি ক্ষেত্রেই মিনিমাম 6টা করে পড়াটাই হচ্ছে বেটার। তাহলে জাইলেম ও ফ্লোয়েমের বৈশিষ্ট্য। এখন সারা, ওর নামটাই উচ্চারণ করছি, ও বলেছিল দ্বিবীজপত্রী থেকে কি পড়বো। আমার সামনে একটা বই আছে, তোমাদেরকে একটা জিনিস শুধু আমি দেখাই। এই বইয়ের শেষে না অনেকগুলো পার্থক্য আছে এবং এই বইটাতে একটু বেশি বেশি তথ্য দেওয়া। বইটার নাম বলছি না এবং তোমারও এত জানার দরকার নেই। এই বইয়ে দেখো দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মূল, তোমার মনে হয় দেখতে পাচ্ছ না, একটু কাছে নিয়ে আসি। এই যে দ্বিবীজপত্রী নিয়েও কিন্তু অনেক কথা আছে, বাট তুমি যদি খেয়াল করে দেখো তোমার সিলেবাসে বা তোমার হাসান স্যারের বইয়ে দ্বিবীজপত্রীর কিন্তু আলাদা কোনো বৈশিষ্ট্য, এই টপিক কিন্তু সিলেবাসে নাই, বুঝতে পারছো?
তার মানে এই বইয়ে এক্সট্রা এটা দিয়েছে, তাই আমার কাছে মনে হয় যে দ্বিবীজপত্রী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কারণ এটা তো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তোমাদের সিলেবাসে কিন্তু শুধুমাত্র একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ডই আছে, তাই আমার কাছে মনে হয় না যে দ্বিবীজপত্রী নিয়ে কোনো কিছু পড়ার দরকার আছে। তো আমি আর কথা না বাড়িয়ে এখন কিভাবে এই জিনিসগুলো মনে রাখবা সেটাই আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো আমি শুরু করি। তো প্রথমে আসো আমি একটু পার্থক্য করে পড়াই, তাহলে একসাথে আশা করছি যে দুটোই মনে থাকবে। আমি যদি একটু পার্থক্য করে পড়াই তাহলে আশা করছি একসাথে দুটোই মনে থাকবে। তাহলে প্রথমে আমরা পার্থক্যের যে বিষয় বা বৈশিষ্ট্য সেটা জানবো, যে কি কি পার্থক্য আমরা পড়ব। কার কার পার্থক্য পড়ব? একবীজপত্রী মূলের এবং একবীজপত্রী কাণ্ডের। তাহলে আমরা একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ড এই দুইটার আমরা মিনিমাম কয়টা বৈশিষ্ট্য পড়ব? 8টা বৈশিষ্ট্য আমরা শিখে ফেলব। তো শুরু করি। প্রথমে আসি একটু মুখস্থ টাইপের বিদ্যা, তারপরে আমি একটু বোঝানোর বিষয়টাতে আলোকপাত করব। মুখস্থ বিদ্যাটা হচ্ছে এরকম, একবীজপত্রী কাণ্ডকে যদি তুমি আমি একটু জুম করি, একবীজপত্রী কাণ্ডকে যদি তুমি শর্ট করো, তাহলে শর্ট করলে কি হচ্ছে? একবীজপত্রীর এ হচ্ছে আর কাণ্ডের কা হচ্ছে। কাণ্ডের কি হচ্ছে? কা হচ্ছে। অর্থাৎ এটাকে শর্ট করলে যেটা হচ্ছে সেটা হলো একা। ক্লিয়ার? তাহলে মানে এটা হচ্ছে একটু ফাঁকিবাজি বুদ্ধি, সহজে মনে রাখার জন্য। তাহলে একবীজপত্রী কাণ্ডকে যদি আমরা শর্ট করি, ছোট করি, তাহলে সংক্ষেপে হচ্ছে একা। এবং এই একা কথাটা মনে রাখলেই বিলিভ করো তুমি 6টা বৈশিষ্ট্য এখনই লিখতে পারবা, জাস্ট এখনই লিখতে পারবা। এবং এপাশের 6টা বৈশিষ্ট্য লেখা মানে এর উল্টোটাই হবে এখানে। ক্লিয়ার? দেখো কিভাবে সেটা সম্ভব। তো একবীজপত্রী কাণ্ডের যেহেতু সংক্ষেপ নাম হচ্ছে একা, অর্থাৎ এ আসলেই একা, এর অনেক কিছুই নাই। একটা টিস্যুর যা যা থাকা দরকার, হ্যাঁ, বা কি বলে, একটা টিস্যু তন্ত্রের যা যা থাকা দরকার এর অনেক কিছুই নাই। তো এর মধ্যে কি কি নাই সেগুলোই যদি আমি এখানে নাম্বারিং করে লিখি, দেখো কত কিছু এর নাই। জাস্ট চিন্তা করো যে এর কত কিছু নাই, এর কত কিছু নাই। ওকে, নাম্বার 1, আমি যদি একটা টিস্যুর প্রথম থেকে আসি, তাহলে প্রথমে ধরে নেই রোম। প্রথমে আমি কি লিখলাম? রোম। আমি আসলে তোমাদের তো ওভাবে আসলে ডিটেলস এখন পড়ানোর সময়ও নাই, বা ডিটেলস আমি পড়াচ্ছিও না। আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে তোমরা আশা করি গেস করতে পারবা যে ভাইয়া আসলে কোত্থেকে কি পড়াচ্ছে। তোমরা নিশ্চয়ই একাডেমিকে এই ছবিটা শিখেছো। তাহলে এই ছবিটাতে দেখো রোম থেকে বহিতক, কর্টেক্স, হ্যাঁ, অন্ততক, পরিচক্র, মজ্জা, মজ্জারশি, জাইলেম, ফ্লোয়েম, এই জিনিসগুলো আছে না? হ্যাঁ, তো এক্স্যাক্টলি এই জিনিসগুলোই কার আছে কার নাই। তো মনে রাখার একটা খুবই সহজ বুদ্ধি হলো, একবীজপত্রী কাণ্ডের সংক্ষেপ নাম যেহেতু একা, তাহলে আমরা প্রথমেই মনে রাখবো এ একা, মানে এর অনেক কিছুই নাই, তাই তো এ একা। তাহলে এর কি কি নাই? 1 নাম্বার মজার বিষয় হচ্ছে তার রোম নাই। 1 নাম্বার মজার বিষয়, তার কি নাই? তার রোম নাই। ওকে, আচ্ছা। 2 নাম্বার, রোমের পর আমরা যদি ত্বকে যাই, তাহলে সরাসরি চলে যাব অন্ততক। সরাসরি কোথায় চলে যাব? অন্ততক। তো একবীজপত্রী কাণ্ডের এই অন্ততক যেটা, সেটাও নাই। ওকে, আচ্ছা। 3 নাম্বার, অন্ততকের ঠিক পরেই আছে পরিচক্র, যেটাকে আমরা বলি ইংরেজিতে পেরিসাইকেল। একবীজপত্রী কাণ্ডের সেটাও নাই। তাহলে কয়টা জিনিস নাই হলো? 3টা। রোম নাই, অন্ততক নাই, পরিচক্র নাই। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এটা একাডেমিক নলেজ এবং এটা একটা বেসিক কনসেপ্ট, আমি এই বই থেকেই বলি। আমার সামনে এখন একটা ব্রাশ আছে, আমি ব্রাশ দিয়েই বলি। এটা হচ্ছে পরিচক্র। আমি জানি না কতটুকু বুঝতে পারছো। তো আসলে হয় কি, এই যে পরিচক্র দেখছো না, এই পরিচক্রের এই পরের অংশটার নাম হলো স্টিলি, আর পরিচক্রের বাইরের অংশটার নাম হলো
বহিঃস্থলী। তাহলে পরিচক্রের ভেতরের যেটুকু সেটা হলো অন্তঃস্থলী, আর পরিচক্রের বাইরের অংশটুকু হলো বহিঃস্থলী। তো যাদের পরিচক্র থাকে, যাদের অন্ততক থাকে, তাদেরকে অন্তঃস্থলীয় বহিঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়। কিন্তু আমরা দেখলাম যে একা অর্থাৎ একবীজপত্রী কাণ্ডের পরিচক্রও নাই, অন্ততকও নাই, তাহলে এদেরকে বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না। এবং এই পরিচক্র অন্ততক না থাকার কারণে, দেখো পরিচক্র অন্ততক আছে মানে এখানে একটা গোল্লা আছে, আর গোল্লা আছে মানে জাইলেম এবং ফ্লোয়েম গুলোও গোলাকারে সজ্জিত আছে। কিন্তু একবীজপত্রী কাণ্ডের বেলায় পরিচক্র এবং অন্ততক না থাকার কারণে এদের এই ভাস্কুলার বান্ডলগুলো এই কর্টেক্সের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিক্ষিপ্তাকারে থাকে। বুঝতে পেরেছো কথাটা? তার মানে পরিচক্র অন্ততক না থাকার কারণে আরো দুইটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। এক হচ্ছে একে বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না, এবং এদের ভাস্কুলার বান্ডলগুলো বিক্ষিপ্তাকারে থাকে। ঠিক আছে, তাহলে আমি আরো দুইটা বৈশিষ্ট্য কিন্তু লিখতে পারলাম। তাহলে 4 নাম্বার আমি বৈশিষ্ট্যটা এভাবে যদি লিখি যে বহিঃস্থলীয় ও অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না। তাহলে কেন বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না? বিকজ এদের পরিচক্র অন্ততক নাই। এবং এই পরিচক্র অন্ততক না থাকার কারণে আর একটা কি ঘটনা ঘটে জানো, যে এদের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তাকারে, আচ্ছা বিক্ষিপ্তাকারে এখানে কেন লিখছি, বিক্ষিপ্তাকারে মানে বিক্ষিপ্ত আকারে, বানান মনে হয় ভুল হয়েছে না, আচ্ছা হোক, বিক্ষিপ্তাকারে থাকে। ঠিক আছে, তাহলে একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তাকারে থাকে, কিন্তু বাকি সবারই কিন্তু পরিচক্র অন্ততক আছে। তাহলে তাদের বেলায় ভাস্কুলার বান্ডল কেমন থাকবে? গোলাকার থাকবে। বলো কেমন থাকবে? গোলাকার থাকবে। ওকে, তাহলে দেখো এই যে জায়গাগুলোতে আমরা না লিখছি, তাহলে এই সবগুলোই কিন্তু একবীজপত্রী মূলের আছে। তার মানে তার রোম আছে, হ্যাঁ, তার কি আছে বলো সবাই, চিল্লায় বলো। রোম আছে, অন্ততক আছে, পরিচক্র আছে, হ্যাঁ, বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়। তাহলে তুমি চিন্তা করো, এই যে একা, এটা জানলেই তুমি অলরেডি 5টা জিনিস তোমার হয়ে গেল, অলরেডি 5টা হয়ে গেল। এবং শুধু 5টা না, কত হবে তুমি নিজেই টের পাবে এখন একটু পরে। চলে আসি নাম্বার 6। আচ্ছা, তো রোম নাই, অন্ততক নাই, পরিচক্র নাই, এ কারণে বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না। এবার যদি আমরা পরিচক্রের ভেতরে যাই, তাহলে ভেতরে কি আছে? মজ্জা রশ্মি আছে। ভেতরে কি আছে? মজ্জা রশ্মি আছে। এবং মজার বিষয়, এদের মজ্জা রশ্মিও নাই। কি নাই বলো? এই বলো কি নাই? মজ্জা রশ্মিও নাই। আচ্ছা, নাম্বার 7, তাহলে এদের মজ্জা রশ্মি নাই। তাহলে এবার চলে আসি আমরা নাম্বার কত? 7। নাম্বার 7-এ আরো একটা জিনিস নাই। আচ্ছা দেখি তো, তোমাদের কাছে আমি একটু প্রশ্ন করি, তোমরা 100 জনের মতো দেখছো, তোমরা একটু আমাকে জানাও তো একবীজপত্রী কাণ্ডের আর কি নাই, দেখি কে চালাক। একটু তোমাদের সাথে আমি একটু কনভারসেশন করি, দেখি তো কে পারে, আমাকে বলো তো। আর তোমাদের কোনো ফ্রেন্ড যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চায়, ক্লাসটা সেফ থাকবে, ইউটিউবে তোমরা ক্লাসটা পাবা যারা পরে জয়েন করছো, বাট তারপর তাদেরকে মেনশন দিতে পারো। তো দেখি বলো তো তোমরা, যে একবীজপত্রী কাণ্ডের আমি তো অনেক কিছু লিখলাম নাই, তোমরা আরো কিছু জানো কিনা যে কি নাই, দেখি কে পারে, দেখি কে পারে, জানাও। আমি একটু ওয়েট করছি, এটা তোমাদের সাথে একটু কথাবার্তা হোক, শুধু আমি পড়িয়েই যাই তা যাতে না হয়। কেউ কথা বলে না, এই পার্টিসিপেট না করলে ক্লাস নিব না, শেষ। পার্টিসিপেট না করলে ক্লাস নিব না, আর এটাই শেষ। কথা বলো। কই কাউরে দেখি না।
বলো। কবির খান বলেছে কিউটিকল থাকে, এটা তো থাকে। আমি জানতে চাচ্ছি কি থাকে না একবীজপত্রী কাণ্ডের, আর কি থাকে না এটা জানতে চাচ্ছি। কি থাকে জানতে চাই নাই তো, থাকে তো অনেক কিছুই। না, মনে হয় অন্য গ্রহের কেউ দেখছে। টেক মাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই, না পারলে বলো ভাই জানি না, মনে নাই, টাইম ওয়েস্ট করো না, জানো অন্তত কেউ একজন জানো যে ভাই জানি না। নিশাদ বলেছে হাইপোডার্মিস থাকে না, ভুল, হাইপোডার্মিস থাকে, কাণ্ডের হাইপোডার্মিস থাকবে। টয়া গুচ্ছটুপি না, এটা ভালো বলছো, কারণ গুচ্ছটুপি তো পেরিসাইকেলের উপরেই থাকবে বা পেরিসাইকেলেই থাকবে। হ্যাঁ, কিন্তু এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে ফেলবো না। আঞ্জুম বলছে অ্যান্ড্রোডার্মিস থাকে, এটা তো কে বলছে অ্যান্ড্রোডার্মিস থাকে? থাকে না তো। মেঘলা বলছে ফ্লোয়েম নাই, ধুর, কে বলছে ফ্লোয়েম নাই? অবশ্যই ফ্লোয়েম আছে, মনে নাই, এটা হচ্ছে ভালো কথা। আচ্ছা চলো 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 চলো, এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নাই, এই দুইটা একসাথে পড়াই, সেটা হলো ক্যাম্বিয়াম নাই। বলো কি নাই? ক্যাম্বিয়াম নাই। এখন একটু বোঝাই দিই বিষয়টা, ক্যাম্বিয়াম নাই। ওকে, তো ক্যাম্বিয়াম তোমরা মেবি নামটা শুনেছ, যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে ভাস্কুলার বান্ডলটা হয় মুক্ত, আর জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে ভাস্কুলার বান্ডলটা হয় বদ্ধ। আমি তোমাদেরকে একটু ছবি দেখাতে চাই, তাহলে ছবিতে তোমরা দেখো, ব্রাশ কই গেল, এই যে দেখো, এটা হচ্ছে জাইলেম, এবং মাইন্ড ইট, জাইলেমটা কিন্তু এরকম জালের মতো, জাইলেমটা এরকম জালের মতো, ছবিটা খেয়াল করবা। আর এটা হচ্ছে ফ্লোয়েম, এবং এর মাঝখানে এই যে এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। তো ক্যাম্বিয়াম থাকা মানে সেটা হচ্ছে মুক্ত, আর এখানে কোনো ক্যাম্বিয়াম নাই, তাহলে এটা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, তো একবীজপত্রী কাণ্ডের যেহেতু ক্যাম্বিয়াম নাই, তার মানে এর ভাস্কুলার বান্ডল হলো বদ্ধ। তো বিষয়টা আমরা এভাবেও মনে রাখতে পারি, যেহেতু একবীজপত্রী কাণ্ড একা থাকে, তাই সে তার কারো কোনো ফ্রেন্ড নাই, কেউ নাই, তার সাথে কেউ নাই, তাই সে একা রুমের মধ্যে বদ্ধ হয়ে থাকে। এভাবে আমরা মনে রাখি যে সে একা রুমের মধ্যে কি হয়ে থাকে? বদ্ধ হয়ে থাকে। অর্থাৎ একবীজপত্রী কাণ্ডের বেলায় তার ভাস্কুলার বান্ডল হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। ঠিক আছে, এখন এটা বদ্ধ দেখে এটা আবার মুক্ত দিও না, কারণ মূলের বেলায়, সকল মূলের, বিশেষ করে পুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের পুষ্প হয়, সপুষ্পক উদ্ভিদের সবার মূলের ভাস্কুলার বান্ডল হচ্ছে অরিও, অরিও। ঠিক আছে, তাহলে দেখো আমরা অলরেডি 8টা বৈশিষ্ট্য কিন্তু পড়ে ফেলছি। আর মজ্জারশ্মি বা ক্যাম্বিয়াম এদের তো আছে, বিশেষ করে দ্বিবীজপত্রীর বেলায় মজ্জারশ্মি বেশি আছে। যাই হোক, মূলে মজ্জারশ্মি আছে। আমাদের কয়টা বৈশিষ্ট্য হলো? 8টা। এবং তুমি শুধু চিন্তা করো, যদি তুমি একবীজপত্রী কাণ্ডের শর্ট ফর্মটা জানো, যে একা মানে এর অনেক কিছু নাই, তাহলে সেই নাই দিয়েই কিন্তু তোমার 8টা বৈশিষ্ট্য হলো। নাই, কেউ নাই, তাই সে ছন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে ছোটাছুটি করে, আহা কেউ আমার সাথে থাকে না, এবং কি আর করবে, একা রুমের মধ্যে বদ্ধ হয়ে থাকে। বুঝতে পারছো? দেখো কত সহজে 8টা জিনিস হলো। এবার আসো আরো কিছু জিনিস শেখাই, যাতে তোমার পরীক্ষার হলে অন্তত 6টা তুমি এমনি পারো। সেটা কি? সেটা হচ্ছে তোমরা এক্সার্ক আর এন্ডার্ক নাম শুনেছ, নিশ্চয়ই নাম শুনেছ, তাই না? বলো, শুনেছ না? অবশ্যই তোমরা শুনেছ। তো মজার বিষয় হচ্ছে, আমি স্টুডেন্টদেরকে এভাবে পড়াই বা আমি মনে রাখাই এভাবে, যে কাণ্ডের মধ্যে যেহেতু 9 আছে। এই বলো, কাণ্ডের মধ্যে কি আছে? কই গেল কালার? অন্য কালার দিই। কাণ্ডের মধ্যে যেহেতু 9 আছে, তাহলে লক্ষ্য করো এন্ডার্কের মধ্যেও 9 আছে। তাহলে কাণ্ডের মধ্যেও যেহেতু কি আছে? 9 আছে,
এন্ডার্কের মধ্যেও কি আছে, 9 ড আছে। তাহলে একবীজপত্রী কাণ্ডের বেলায় জাইলেমের যে বৃদ্ধি, জাইলেমের যে কি কোথায় গেল, জাইলেমের যে বৃদ্ধি, সেই জাইলেমের বৃদ্ধিটা হচ্ছে এন্ডার্ক, আর মূলের বেলায় জাইলেমের বৃদ্ধি এক্সার্ক। সো শুধুমাত্র একবীজপত্রী কাণ্ড না, দ্বিবীজপত্রী কাণ্ড অর্থাৎ কাণ্ডের বেলায় ভাস্কুলার বান্ডল জাইলেমের বৃদ্ধিটা হচ্ছে এন্ডার্ক, জাইলেমের বৃদ্ধিটা হচ্ছে এন্ডার্ক, আর মূলের বেলায় জাইলেমের বৃদ্ধিটা হচ্ছে এক্সার্ক। তাহলে দেখো আমার আরো একটা বৈশিষ্ট্য হলো, এবং আরো মজার বিষয়, এই একটা বৈশিষ্ট্য জানলে আমি আরো 2টা বৈশিষ্ট্য লিখতে পারবো। তো সেটা কি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বেসিকটা শেখাবো না, যে এক্সার্ক এন্ডার্ক মানে কি, কেন এরকম নাম হলো, এক্সো মানে বাইরে, সো আমি ওটাতে যাচ্ছি না। আমি আরো একটা শর্টকাট ট্রিক দিচ্ছি। শর্টকাট ট্রিক হচ্ছে, এটা মনে হয় আমরা অনেকেই শিখেছি, ম ম ম। শর্টকাট ট্রিকটা কি, শর্টকাট ট্রিকটা হচ্ছে ম ম ম, অর্থাৎ মূলে মেটাজাইলেম মাঝে। সো ম ম মতে কি হয়, ম ম মতে হয়, ম ম মতে হয়, ম ম মতে হয় ম ফর মূলে, ম ফর মেটাজাই, তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, ম ফর মেটাজাইলেম, এন্ড লাস্ট ওয়ান ম ফর মাঝে। তাহলে ম ম ম মানে হচ্ছে মূলে মেটাজাইলেম মাঝে। এই একটা কথা মনে থাকলে কাণ্ডে কোনটা কি সব হবে। সো দেখো কিভাবে আরো 2টা পয়েন্ট হয়। সো 10 নাম্বার, আমি যদি বলি যে মেটাজাইলেম, আমি যদি কি বলি মেটাজাইলেম কার কোথায়, তাহলে যেহেতু মূলে মেটাজাইলেম মাঝে, মাঝে মানে কেন্দ্রে, তাহলে মূলে মেটাজাইলেম কোথায়, মাঝে। আর মেটাজাইলেম যদি মূলে মাঝে হয়, তাহলে কাণ্ডের বেলায় হবে উল্টো, কাণ্ডের বেলায় হবে কোথায়, পরিধিতে, কাণ্ডের বেলায় হবে পরিধিতে। এবং তুমি যদি জানো মেটাজাইলেম কোথায়, তাহলে ঠিক এর উল্টোটাই হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে 11 নাম্বার পয়েন্টও কিন্তু আমার হয়ে যাচ্ছে যে প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম হবে জাস্ট উল্টো, প্রোটোজাইলেম হবে পরিধিতে মূলের বেলায়, আর মেটাজাইলেম হবে মাঝে অথবা অথবা কেন্দ্রে। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমার যেখানে মাত্র 8টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সেখানে আমরা অলরেডি 11টা বৈশিষ্ট্য শিখছি খুবই সংক্ষেপ উপায়ে। আশা করছি নাতি নাতনিকেও তোমরা শেখাতে পারবা। সো একটু আওয়াজ দাও পারবা কিনা। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা কিন্তু হয়ে গেল। ওকে, এবং সাথে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদেরও 2টা উদাহরণ হয়ে গেল। এক হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায় মূলে, এবং বদ্ধ সমপার্শ্বীয় পাওয়া যায় একবীজপত্রী কাণ্ডে। তো তুমি যদি জানো একবীজপত্রী কাণ্ডে বদ্ধ, তাহলে একবীজের উল্টা হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যাবে মুক্ত সমপার্শ্বীয়। হয়ে গেল 3টা জিনিসের এক্সাম্পল। তাহলে আমরা যদি একটু এটা মুছে আচ্ছা এটা থাক, আমরা যদি একটু 5 স্টার আরেকটা যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা কি ছিল, সরি, আমরা যদি সেখান থেকেই কেটে নিয়ে আসি, আমরা যদি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে যাই, আমি একটু পরের পেজে যাই। আমরা যদি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে যাই, তাহলে দেখো ভাস্কুলার বান্ডল কিন্তু মূলত 3 প্রকার। ভাস্কুলার বান্ডল কিন্তু মূলত কয় প্রকার? 3 প্রকার। সো এই 3 প্রকার ভাস্কুলার বান্ডলের মধ্যে 1 নাম্বার হচ্ছে অরিও, যার এক্সাম্পলটা কি, এবং আমি বলেছিলাম এটা পরীক্ষায় আসবেই, যার এক্সাম্পলটা হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূল। এই পুষ্পক কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসি 2 নাম্বার। সো 2 নাম্বার ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ হচ্ছে সংযুক্ত। বলো কি? সংযুক্ত। এই সংযুক্ত আবার 2 ধরনের। আমি যদি একটু ক নাম্বার দেই, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা কি সমপার্শ্বীয়। এই সমপার্শ্বীয় আবার 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত, যার এক্সাম্পল আমরা একটু আগে পড়লাম, একটা হচ্ছে মুক্ত,
দেখো যে আরেকটা হচ্ছে কি বদ্ধ। এই বদ্ধর এক্সাম্পল আমরা একটু আগে পড়লাম যে একবীজপত্রী কাণ্ড। তাহলে বদ্ধ যদি হয় একবীজপত্রী কাণ্ড, তাহলে মুক্ত হলো দ্বিবীজপত্রী কাণ্ড। মুক্ত হলো দ্বিবীজপত্রী কাণ্ড। তাহলে তুমি চিন্তা করো, বা ভাস্কুলার বান্ডল 3 প্রকার। অডিওর এক্সাম্পল শেষ হয়ে গেল, জাস্ট এই পার্থক্যটা পড়েই শেষ হয়ে গেল। আচ্ছা, এবং সংযুক্তর মধ্যে সমপার্শ্বীয় এক্সাম্পলও শেষ হয়ে গেল। এবং সমপার্শ্বীয় ছাড়া আরেকটা যেটা আছে সেটা হলো খ নাম্বার যদি বলি সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবং সমদ্বিপার্শ্বীয়র এক্সাম্পলটা হচ্ছে লাউ কুমড়া কাণ্ড। তার মানে একটা জিনিস তুমি এভাবে মাথায় রাখতে পারো যে মূলে শুধু অডিও ভাস্কুলার বান্ডল থাকে, আর বাকি যত এক্সাম্পল সবগুলো এগুলো কাণ্ডে থাকে। সবগুলো এগুলো কোথায় থাকে? কাণ্ডে থাকে। তাহলে সমদ্বিপার্শ্বীয়, দুই পাশে লাউ কুমড়া থাকে। দুই পাশে কি থাকে? লাউ কুমড়া। সেভাবে মনে রাখো যে দুই পাশে লাউ কুমড়া থাকে। তাহলে সংযুক্তর এক্সাম্পলও শেষ। আর ফাইনালি যেটা থাকলো সেটা হচ্ছে কেন্দ্রিক। সেটা কি? কেন্দ্রিক। অর্থাৎ যখন জাইলেম কেন্দ্রে থাকে সেটাকে আমরা বলি জাইলেম কেন্দ্রিক, যার ইংলিশটা হ্যাড্রোসেন্ট্রিক। এবং লাস্ট ওয়ান যখন ফ্লোয়েম কেন্দ্রে থাকে তখন আমরা এটাকে বলি ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে এই জাইলেম আর ফ্লোয়েম কেন্দ্রিকের এক্সাম্পল যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সবগুলো এক্সাম্পল হলো। তাহলে অলরেডি কিন্তু 1 2 দুইটা হয়েছে। সো বাকি রইল জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। এবং মজার বিষয়ে যেহেতু এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে শুধু যদি জাইলেম কেন্দ্রিকের এক্সাম্পলটা তুমি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। আর যেহেতু রিটেনে আসতে পারে, বলো কিসে আসতে পারে? রিটেনে আসতে পারে। তাহলে রিটেনের জন্য অবশ্যই একটা তো মনে রাখা উচিত, সেটা হলো টেরিস। কারণ এটা তোমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটাও পড়েছো। টেরিসের যে কাণ্ড সেটা হলো জাইলেম কেন্দ্রিক, আর ফ্লোয়েমে অন্তত একটা মনে রাখতে পারো, ড্রাসিনার কাণ্ড বা ড্রাসিনা, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে এটা একটা রিটেনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় হতে পারে। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদের নাম লেখো এবং এদের একটা করে এক্সাম্পল দাও। সো আশা করছি, এবং এটা যেহেতু এমসিকিউতে আসতে পারে, তো এমসিকিউতে শুধু টেরিস পড়লে হবে না, জাইলেম কেন্দ্রিক আরো যেটা আছে সেলাজিনেলা, লাইকোপোডিয়াম, সেটাও মনে রাখতে হবে। আর ফ্লোয়েমটা মনে না রাখলেও হবে, যেহেতু এগুলো সব তোমার মনে আছে। তো যেটা মনে নাই সেটাই হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো এই হয়ে গেল আমাদের দুইটা প্রশ্ন। সো আমাদের এটা হয়ে গেছে। সো আমরা এটাকে কি করতে পারি এখন? রেড কালার বা সবুজ গ্রিন কালার দিতে পারি যে এই দুইটা আমাদের হয়ে গেছে। এখন খুব সহজ দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য। অলরেডি কত মিনিট ক্লাস হয়েছে আমাকে একটু জানাও তো। অলরেডি 34 মিনিটস হয়েছে। তো এই একটা অধ্যায়ের এখন এত বেশি সময় নিলে তোমরা পরে দেখবা কিনা আমি জানি না, তবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই দুইটার বৈশিষ্ট্য মনে রাখার কোনো ট্রিক লাগবে কিনা। সো নর্মালি বেশিরভাগ স্টুডেন্ট এই পার্থক্য বা এইটা মনে রাখতে একটু হিমশিম খায়। সো এটা আমি আমার মতো চেষ্টা করেছি সহজ করার। আর প্রকারভেদটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এটাও অনেকের কাছে সহজ, কিন্তু আমি যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আমি এটা পড়ালাম আর কি। তো এখন তোমরা আমাকে একটু জানাও যে ওই দুইটা লাগবে কিনা। যদি লাগে আমি একটু হালকা টাচ দিব, না লাগলে সাজেশন তো আমি দিয়ে দিলাম, ভাইয়া একটু তোমরা এভাবে পড়ে নিও। ওকে, ভাজক টিস্যুর প্রকারভেদ থেকে মানে রিটেনে আসার সম্ভাবনা কম, তবে 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 আমি এটাও 3টা স্টার দিতে পারি। অন্তত প্রকারভেদগুলোর নাম চাইতে পারে। কি চাইতে পারে বলো? ভাজক টিস্যুর প্রকার ভেদ কিভাবে আসতে পারে? কারণ আমরা জানি ভাজক টিস্যুকে টোটাল চারটা জিনিসের উপর নির্ভর করে প্রকারভেদ করা হয়েছে উৎপত্তি অনুসারে। তারপর আমি যদি একটু দেখাই, জাস্ট এই নামগুলো পরীক্ষা আসতে পারে। দাঁড়াও, এই যে কোথায় গেল, এই যে এই বক্সটার কথা আমি বলছি, এই বক্সটার কথা বুঝতে পারছো কিনা? এই যে অর্থাৎ উৎপত্তি অনুসারে কি কি, অবস্থান অনুসারে কি কি, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে, জাস্ট এই 3টা করে নাম। এটা একটা 3 বা 4 মার্কসে
হ্যাঁ 3 বা 4 মার্কসে 3 বা 4 মার্কসে কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কেউ কেউ মুক্ত নদী বড্ড একা, আমি একাডেমিকে আমি এই ট্রিক্সটাই দেই, সেখানে আমি আর এত ট্রিক্সে গেলাম না, বেশি ট্রিক্স হলে মাথা খারাপ হবে। আমি একটু ভিন্ন উপায়ে আমি পড়ালাম। সো আমি নর্মালি এভাবে আমার একাডেমিক ক্লাসে পড়াই না, একাডেমিকের স্টাইল আমার টোটালি আলাদা, এবং আমি অনলাইনে একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করি। যারা আমার একাডেমিক স্টুডেন্ট তারা অন্তত বুঝতে পারে যে না ভাইয়া তো একটু ভিন্নভাবে। এবং আমি আমার একাডেমিকে কখনো 2টা পড়াই না, আমি একাডেমিকে 4টাই পড়াই, অর্থাৎ দ্বিবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড সবই পড়াই, কিন্তু পরীক্ষায় যেটা একদম দরকার আমি সেইটুকুই পড়ালাম। এবং আমি এগুলোর এক্সাম্পল মনে রাখার জন্য একটা ট্রিক দিই, যেটা অনেকেই তোমরা বলছো। সো ক্লাস যে আর নেওয়া যাবে না, এটা ইলেকট্রিসিটিও বুঝতে পারছে, তাই ইলেকট্রিসিটি চলে গেছে, কম্পিউটারের বুঝতেই পারছো নাই। তো তোমরা ভালো থাকো, টিস্যুতন্ত্র পড়ে ফেলো, দেখি তোমাদের আগ্রহ কেমন। তাহলে আমি কালকেই হয়তোবা কি বলে কালকেই নবম অধ্যায়, যেটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এবার যেহেতু শর্ট সিলেবাস, তাহলে এটা একটা ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট ফর এমসিকিউতে এই একটা অধ্যায় থেকে 2-3টা প্রশ্ন থেকে যেতে পারে, আর রিটেন আসার সম্ভাবনা তো এটাও 99%। সো আল্লাহ হাফিজ। হাসবি আল্লাহ ফেসবুক আইডি, সে বলেছে ভাইয়া কি এভাবে অন্য অধ্যায়গুলো পড়াইছে না, আমি এভাবে শুধুমাত্র কোষ বিভাজন পড়াইছি আর আজকে এটা পড়ালাম। ইনশাল্লাহ আমি কালকেই আরো একটা অধ্যায় পড়াবো, যেটা কালকের দিনটা আমার না একটু কঠিন যায়, শনি সোম বুধ। সো রবি মঙ্গল বৃহস্পতি আমি একটু রিল্যাক্সে থাকি। সো কালকে না হলে আমি মঙ্গলবার ইনশাল্লাহ আরেকটা অধ্যায়ের উপর ক্লাস নিব। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।